আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? স্যার স্যার আপনার ভিডিও একদম আজকে ঘোলা স্যার। জি স্যার, ক্যামেরা ঘোলা লাগতেছে। ক্যামেরার সামনে মনে হয় স্যার কিছু একটা পুরো লেগে আছে স্যার আপনার লেন্সের সামনে স্যার। আমি দেখতেছি ঘোলা লাগতেছে, কিন্তু কেন লাগতেছে? লেন্সের মধ্যে কিছু একটা লেগে আছে মনে হয় স্যার। একটু লেন্সের মধ্যে আঙ্গুল দিয়ে দেখেন তো স্যার কিছু আছে নাকি। ইয়েটা দেখা যাচ্ছে, স্লাইডটা ঠিক মতো দেখা যাচ্ছে? জি স্যার। স্লাইড বুঝতে সমস্যা হয় না তো? হ্যাঁ স্যার। না স্যার। বাচ্চারা মনে হয় ধরছিল কি যেন, কাগজ টাগজ লাগাইছিল, এটা কাগজটা ফালাইছে। ক্লিয়ার দেখা যাচ্ছে মনে হয়? জি স্যার, এবার এখন ক্লিয়ার আছে স্যার। একদম ফকফকা ক্লিয়ার স্যার। লেন্সে কাগজ লাগাইছে আমার ছোটটা, একেবারে আমার কাগজ লাগাই রাখছিল, তো কাগজটা ফালাইছি, কাগজটার মধ্যে একটু দাগ পড়ে গেল। ও আচ্ছা আচ্ছা। আমি তা হাতে বসাতে শনিবারের ক্লাসটা 5টা ক্লাসটা একটু প্রবলেম না? স্যার, যারা অফিস করেন তাদের জয়েন করতে একটু লেট হয়। জি স্যার, অনেক অবজেকশন, অনেকেই অবজেকশন, কিন্তু আমরা জানাইছি। স্যার আইসিএবি কি আমাদের কথা শুনবে? আমাদের অবজেকশন কি শুনবে স্যার? আদৌ কোনো গুরুত্ব দিবে স্যার? না, আপনাদের কথা তো শুনবে, আপনাদের জন্য তো আইসিবি। স্যার কই স্যার, তাহলে আমাদের জন্য হইলে স্যার শুক্রবারে তো আমরা যারা চাকরিজীবী তারা ফ্রি থাকি, শুক্রবারে অফিস কার্যক্রম বন্ধ থাকে, অন্যান্য দিন অফিস টাইমে অফিস কার্যক্রম চালু। বলছেন আমি বলছি, আমি গতকালকেও আমাদের একটা মানে এক্সচেঞ্জ ভিউ এক্সচেঞ্জ। আর বিষয়টা হচ্ছে কি স্যার, আমি বলি এই যে যেদিন 3টা ক্লাস হয়, মানে 5 ঘন্টা ক্লাস হয়, যেদিন 3টা ক্লাস হয় 5টা থেকে নিয়ে 10টা পর্যন্ত, এটা এভাবে না করে 2 ঘন্টা মানে 2টা করে যদি ক্লাস হইতো, মানে 6টার পরে থেকে 6:30 থেকে বা 7টা থেকে 10টা পর্যন্ত 1.5 ঘন্টা করে তো ক্লাস এমনিতেই হচ্ছে, বা মাঝখানে একটা গ্যাপ যদি আলাদা থাকে তাহলে মনে হয় বেটার হতো। আদারওয়াইজ স্যার আমরা জাস্ট অ্যাটেন্ড করে যাচ্ছি, বা যে টপিকস আমরা আপনারা দেখানোর সেটা জাস্ট নোট করা হচ্ছে, আদারওয়াইজ কিছুই আমরা বুঝতেছি না, বেশিরভাগ সময় আমরা বুঝতেছি না, বাট চেষ্টা করতেছি। যেমন স্যার আমি আমার দিক থেকে স্যার এই যে অফিস থেকে এখন কাজ করতেছি, ক্লাস করতেছি। এটা প্রবলেম, সবারই প্রবলেম, কিন্তু মানে আসলে ইনস্টিটিউটের কিছু করার নাই, কারণ হলো ক্লাস শুরু করতে দেরি করছে তো, নভেম্বরের ভিতরে তারা শেষ করতে যাচ্ছে, যার দরুন ক্লাসের চাপটা বেশি পড়ে গেছে। স্যার এই যে অফিস ওয়ার্ক গুলো স্যার, ধরেন যে আমরা যারা চাকরিজীবী ওরা তো অফিস টাইমে আইসিএবি তে কিভাবে আসবে? আবার শুক্রবার শনিবার 2 দিনে বন্ধ থাকে, সেই দিন তো কোনো মানে যেহেতু প্রফেশনাল ডিগ্রি প্লেস, হ্যাঁ এখানে যারা প্রফেশনালরা আছে তারা তাদের কিছু কাজকর্ম আগাইতে পারে শুক্রবারে বা শনিবারে, সেটারও তো কোনো সুযোগ নাই। দাপ্তরিক কোনো কাজকর্ম আইসিএবি তো ওই দিনে সে কোনো করা যায় না।
দাপ্তরিক কাজকর্ম না করা গেলে সমস্যা নাই, কারণ দাপ্তরিক কাজকর্মগুলো হচ্ছে যে আপনার অনলাইন সিস্টেম হয়ে গেছে, সুতরাং এটা অনেকটাই এটা একটু কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়েছে স্যার। তবে আমরাও বলছি আপনাদের কথাগুলো, আমি আমাদের গতকালকে প্রোগ্রাম ছিল, আমরা এক্সচেঞ্জ করছি যে এই কি প্রবলেম, যে ফার্স্ট থেকে ক্লাস প্রবলেম, দ্বিতীয়ত একসাথে টানা তো ক্লাস করা সেটাও প্রবলেম, তারপর বলছি যে জিনিসগুলো শুক্রবার, বিশেষ করে শুক্রবারে ক্লাস দেওয়ার জন্য এটা আমি আগে থেকেও চাই, এখনো চাচ্ছি যে আসলে ক্লাসটা শুক্রবারে হলে অনেক ভালো। শুক্রবারে মিনিমাম মানে 100% আপনার হচ্ছে ছুটিতে আছে, কোনো সমস্যা নেই। ওনাদের মতো আসলে চলে, তারপরেও মানে আমাদের কথা আমরা বলতে হবে, বলতে বলতে একসময় হয়তো কাজ শুরু হবে। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে আগাই। মাস্টার ক্লাস আরো প্রবলেম, মাস্টার ক্লাসে মাগরিবের ব্রেক দেই, এগুলো মিলে সব মিলে আসলে সমস্যা হয়ে যায়। আর ওই দিক দিয়ে আবার আমাদের সময় মানে আমাদের এক্সট্রা সময় নেই, 1.5 ঘন্টার সময় শেষ হলে আপনি সব মিলে একটু প্রবলেমই থাকবে। এবং তারপরও ভালো, আমরা ফিজিক্যালি ক্লাসে কিন্তু আপনাদেরকে যতটুকু বলতে পারি, যত কথা বলতে পারি, এখন ফিজিক্যালি ক্লাসে এত কথা বলতে পারতাম না। আমি দেখছি যে আমার কোর্স যে স্টাইলে সাজানো, আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এখন শেষ করতে পারি, কিন্তু স্যার ক্লাসে স্যার টিচারদের কথা মনে থাকে বেশি। হ্যাঁ সেটা ঠিক আছে, যারা সামনে দেখলে আই কন্টাক্টে থাকলে তখন, যেমন এখন দেখতেছেন কিন্তু দেখলে কি হবে, আমি তো দেখতেছি না। এবং স্যার ফিজিক্যালি একটা ক্লাস করলে মোর দেন 80% শিখা হয়ে যায়, উপস্থিত থাকলে মানে শারীরিকভাবে উপস্থিত থাকলে মোর দেন 80% শিখা হয়ে যায়, পরে বাসায় এসে শুধু হ্যান্ড নোটটা ক্লিয়ার করলে পড়াশোনা কমপ্লিট হয়ে যায়। এটা একটা সুবিধা আছে। আবার এখন যেমন এখন যে সুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে টিচার পাচ্ছেন, যে কোনো প্রান্তের স্টুডেন্ট সময় লাগতো স্যার। হ্যাঁ স্যার, এটা যেমন সঠিক স্যার, তবে স্যার ওই যে ওই স্পিডি অনেক চলে যাওয়ার কারণে শুধু দেখা হচ্ছে স্যার, বোঝা হচ্ছে না স্যার। যাতে অনলাইন ক্লাসটা চালু রাখে, তারপরে আমরা অনেক দূর দূরান্ত থেকেও ক্লাসগুলো করতে পারি। কনফার্ম এখন থেকে আইসিএমএবির নেক্সট যত জেনারেশন চলবে ওই জেনারেশন পর্যন্ত অনলাইনে চলবে। ঠিক আছে, মানে কি স্যার আর কোনো ক্লাসরুম না, ক্লাসরুম ফিজিক্যাল ক্লাসরুম বলতে হবে না আইসিএমএবি। আরে এটা কিন্তু স্যার আমাদের জন্য অনেক গ্রেট ব্লেসিং স্যার। কারণ অনেক কিছু থেকে রিসার্চ করে দেখছে, যেমন আমাদের বর্তমানে একজন টিচার, উনি অস্ট্রেলিয়া থেকে ক্লাস নিচ্ছেন। যদি ফিজিক্যাল ক্লাস হতো তো উনি ওই স্যার নিতে পারতেন না। ঠিক আছে, এবং স্যার খুব ভালো স্যার, স্যারকে আমরা আমাদের শ্রদ্ধাভাজন, আমি নিজে ব্যক্তিগতভাবে 2টা ক্লাস করছি, 2টা ক্লাসের ভিতরে স্যারের 2টা ক্লাস করছি, আর ওখানে 2টা স্যার, টোটাল 4টা ক্লাস করছি, তার ভিতরে 2টা ক্লাস স্যারের পাইছিলাম। তার পরবর্তীতে উনি আইসিইউ থেকে ক্লাস নেওয়া বন্ধ করে দিচ্ছিল, মানে একটু রাগারাগি করে আমার ক্লাসে উনি রাখতো, মানে এইভাবে এরকম রাগারাগি করে আপনি বেরিয়ে যাওয়ার পর আর সে কেউ আইসিইউ ক্লাস নেয়নি। অনেক বছর পরে এই বছর ক্লাস নিচ্ছেন, এবং তাকে সেই অস্ট্রেলিয়া থেকে উনি ক্লাস নিচ্ছেন। সুতরাং এই সবকিছু চিন্তা করে দেখলো যে না, আসলে এই অনলাইন ভার্সন ইজ বেটার দেন দ্য ফিজিক্যাল ভার্সন। এই জন্য আমাদের আইসিএবি আরো কিছু আপনার ফার্দার ইমপ্রুভমেন্ট কিভাবে হওয়া যায়, সেই জন্য অনলাইন ভার্সনের আরো কিছু প্রজেক্ট তারা নিচ্ছে, হয়তো যা নেক্সট সেশন থেকে ওই প্রজেক্টের মাধ্যমে। হ্যাঁ, প্রজেক্ট নিচ্ছে হচ্ছে ওখানে আপনার হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। ওই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আপনারা অনেক কিছু ওখান থেকে বর্তমান থেকে আরো বেটার অনেক কিছু পাবেন। হ্যাঁ, যেগুলো এখন পান না সে তখন এটা পাবেন। লার্নিং ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার, ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা অনেক কিছু পাবো ইনশাআল্লাহ স্যার, উই আর লুকিং ফরওয়ার্ড। তাহলে আমরা শুরু করি ইয়ে করে, যারা আস্তে আস্তে জয়েন করুক, আমরা পিছনের থেকে আমরা একটু সামনে দিকে আগাচ্ছি। Okay, my dear friends, good afternoon to everyone. Today class will be finished. Today will be finished our chapter number 3, corporate governance. All of we are familiar about the corporate governance code, which is issued by the Bangladesh Security Exchange Commission. Security Exchange Commission notification date 3rd June 2018. আমরা জানি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি।
সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হচ্ছে ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর। ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর, ক্যাপিটাল মার্কেট মিনস চিটং স্টক এক্সচেঞ্জ এন্ড ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই দুটো স্টক এক্সচেঞ্জের যে লিস্টেড কোম্পানিগুলো আছে তাদেরকে রেগুলেটর হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিশ্বের সবগুলা দেশেরই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনগুলা তারা ক্যাপিটাল মার্কেটকে রেগুলেট করে থাকেন। বাংলাদেশেও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 1969 আদলে পরিচালিত হচ্ছে। সেই সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 ওইটার ক্ষমতা বলেই কর্পোরেট গভর্নেন্স কোড ইস্যু করছেন 8 জুন 2018। This is the latest version. We are already familiar about corporate governance code. Though we are familiar, or we have already completed most of the provisions of Security Exchange Commission corporate governance code issued by SEC, but I want to go through the original corporate governance code issued by Bangladesh Security Exchange Commission. This is the notification or the original paper. আমি বলছি, আগেই বলছি যে আমি সবসময় আপনাদেরকে যেটা প্রোভাইড করবো সেটা মেইন যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আমার লেখা বা আমার যে নোট সেটা না দেখে মেইন যে ফোকাস দিবেন সেটা হচ্ছে যে আইনগুলো আমরা দিব, যে আইনগুলো আমরা পাবো, হ্যাঁ, অথবা যেই নোটিফিকেশন আমরা পাবো, অথবা আমরা যেগুলো এসআরও পাবো, সেইগুলো নিজস্ব যে অথরিটি, সেই অথরিটির যে কপিটা সেটাকে থেকে আমরা ব্যবহার করি। সুতরাং সেইটার গুরুত্বটা বাড়ানোর জন্য আমি এটা দেখাচ্ছি মূল উদ্দেশ্য। আমরা অলরেডি কমপ্লিট করছি। দেখেন এখানে নাম্বার দেওয়া আছে, প্রতিটারই নাম এক নাম্বারের হচ্ছে কন্ডিশনের কর্পোরেট গভর্নেন্স কোড দিয়ে শুরু করলো। ফার্স্ট নাম্বার 1 বোর্ড অফ ডিরেক্টরস। ফার্স্ট 1 সেকশন 1 এটা আবার দেখবেন, দেখেন নিচে বোর্ড অফ ডিরেক্টরের আবার নিচে অনেকগুলো সাব হেড আবার আছে, সাবসেকশন 1, হ্যাঁ, 1 এ দেওয়া আছে সাইজ অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, 1 এর 2 ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস। দেন আবার 2 এর আন্ডারে আবার সাব হেড দেওয়া আছে, এ বি এর আন্ডারে আবার সাব হেড দেওয়া আছে। এরকম বিভিন্ন হেড অনুযায়ী দেওয়া আছে। এটা দেওয়ার হেড অনুযায়ী দেওয়ার উদ্দেশ্য এবং আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এখানকার কর্পোরেট গভর্নেন্সের যে কোড অফ কর্পোরেট গভর্নেন্স, এগুলো সবগুলো পয়েন্টই 100% ভাবে কি করতে হবে, একটা অর্গানাইজেশন যারা লিস্টেড কোম্পানি তারা কি করতে হবে, মানতে হবে, কমপ্লাই করতে হবে। এবং এটার জন্য সর্বশেষ নিচে দেখবেন একটা চেক আমরা দেখবো, চেক লিস্টে দেওয়া আছে একটা বক্স ট্রিকিং। আমরা বলছি আগে বক্স ট্রিকিং যে অ্যাপ্রুভ, সেই বক্স ট্রিকিং অ্যাপ্রুভটাকে এখানে আমরা দেখবো। এখানে নিচে দেখবেন একটা বক্স দেওয়া আছে, সেই বক্সে টিক মারতে হবে যে
হ্যালো 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 আসসালামু আলাইকুম স্যার স্যার এবার ঠিক আছে স্যার, এখন শোনা যাচ্ছে। পাওয়ার অফ হয়ে গেছিল, তার পরবর্তীতে আমাকে আনমিউট করে রাখছে আপনার ইনস্টিটিউট থেকে। আমাদের সবাইকে মিউট করে হ্যাঁ রাখছি সবাইকে মিউট করে, আমাকে সব মিউট করে দিচ্ছে। স্যার। এখন ক্লিয়ার স্যার, এখন ঠিক আছে সবকিছু। বিষয় খুব ভালো। যেটা হচ্ছে যে আপনার যেরকম সুবিধা অসুবিধা। ইন্টারাপ্ট করতেছি স্যার, এসএসসি এর সংজ্ঞাটা একটু বলবেন? সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের সংজ্ঞাটা স্যার। সংজ্ঞাটা বলতে এসএসসি বলতে আমরা কি বুঝি, এটা একটু সংজ্ঞাটা স্যার একটু বলুন। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আসলে নাই। আমরা যে আপনার নাম শুনছি স্যার, কিন্তু সংজ্ঞাটা এটা যদি কেউ ডেফিনিশন চায়, আমি ডেফিনিশন কি বলবো? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন না হচ্ছে একটি রেগুলেটরি বডি হুইচ কন্ট্রোল দ্য ক্যাপিটাল মার্কেট regulator. Security Exchange Commission is an institution owned by government institution which control the capital market. যারা capital marketটা কন্ট্রোল করে, regulator. Yeah. Yes sir. এটার ডেফিনিশন আসবে না। একটা প্রবলেম হলে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবলেম। স্যার শুনতে পাই না। পাবেন লাইনে থাকেন। স্যার কিছু বলতেছেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে গিয়ে আমরা আটকে গেছি। আমরা যাব আলোচনা করতেছিলাম, আমরা এখন ওই জায়গায় চলে যাচ্ছি আবার। আমরা যা বলতেছিলাম যে আমাদের যে কর্পোরেট গভর্নেন্স কোড, সেটা এখানে আমরা পাবো, সেটা হচ্ছে বক্স ট্রিকিং অ্যাপ্রোচ। আমরা এক একটা অ্যাপ্রোচ আলোচনা করছিলাম, প্রিন্সিপাল বেস অ্যাপ্রোচ আর রোল বেস অ্যাপ্রোচ। রোল বেস অ্যাপ্রোচ another name box tricking approach. আমরা এখানে দেখবো বক্স ট্রিকিং অ্যাপ্রোচ। কর্পোরেট গভর্নেন্স কোড, board of directors, number of board of directors এর আন্ডারে সেকশন 1 এর আন্ডারে সাবসেকশন 1, সাবসেকশন 2, সাবসেকশন 2 এর আন্ডারে আবার সাবসেকশন A, 2 এর B, 2 এর B এর আন্ডারে আবার 2 এর B এর 1। এইভাবে আমরা সাবসেকশনগুলো আমরা পাবো। ঠিক আছে, এখন আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে সেকশন 1 হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর। নাম্বার অফ বোর্ড অফ ডিরেক্টর কত হবে? less than 5 and more than 20, not more than less than 5, not more than 20। এটা আমরা আলোচনা করছি আগে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে কথা এখানে বলা আছে 1/5 of the total number of directors। হ্যাঁ, দেন বলা আছে তো এই যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মিনস কি? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মিনস সেই সব ডিরেক্টরদের বলা হবে যাদের 1% এর শেয়ার কম থাকবে, যারা স্পন্সর ডিরেক্টর নয়, যারা তাদের কোনো আত্মীয় স্বজন 1% এর শেয়ারের আছে, তাদের সাথে কোনো আত্মীয় স্বজনও থাকবে না। আত্মীয় স্বজন বলতে হচ্ছে ফ্যামিলি মেম্বার, যেটাকে আমরা বলি। সেই ফ্যামিলি মেম্বার কারা? ফাদার, মাদার, ডটার, সন, স্পাউস, ব্রাদার, সিস্টার, সন ইন ল, ডটার ইন ল। ঠিক আছে, তারপর বলা আছে যে আমাদের 2টা পিরিয়ড পর্যন্ত থাকবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর।
কারা হতে পারবে না, এই কথাগুলো আমরা আগে আলোচনা করছি, ঠিক আছে? দৌড়টা রিকোয়ারমেন্ট ফর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তার পরবর্তীতে বলা আছে স্পেসিফিক আছে সেকশন নাম্বার 3। 3 মিনস হচ্ছে 1 এর সাবসেকশন 3। যেমন আমরা দেখছি এই যে 1 এর 1, 1 এর 2, 1 এর 3। তাহলে 1 এর 3 তে বলা আছে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের, সেটা আমার এখানে বলা আছে। নলেজেবল ইন্ডিভিজুয়াল হতে হবে, হ্যাঁ। তারপর বলা আছে যে মিনিমাম কেমিক্যালের ক্ষেত্রে, প্রমোটারের ক্ষেত্রে কি হচ্ছে, বিজনেস লিডার, কর্পোরেট লিডার, হ্যাঁ। তারপর 5th গ্রেডের বেশি হতে হবে যদি গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট হোল্ডার মানে স্যালারি পার্সন হয়, তাহলে 5th গ্রেডের চেয়ে বেশি স্যালারি তাদের, এরকম কোনো নট বিলো 5th গ্রেড, 5th গ্রেডের নিচে না, 5th গ্রেড হলে হবে, হ্যাঁ। ফর্মাল অফিসে যারা রিটায়ারমেন্টে আছেন তারা হতে পারবেন, ইউনিভার্সিটি টিচাররা হতে পারবেন, হ্যাঁ। ইউনিভার্সিটি টিচার কারা, আবার এখানে স্পেসিফিক সাবজেক্ট দেওয়া আছে। ইউনিভার্সিটি টিচার বলেন, হ্যাঁ, প্রফেসর বলেন, অথবা যা বলিস না কেন মিনিমাম হতে হবে, হ্যাঁ। ইকোনমিক্স, কমার্স, বিজনেস ল, এই সাবজেক্টগুলোর আন্ডারে হতে হবে। ঠিক গভর্নমেন্টের ক্ষেত্রে এরকম যে সব সাবজেক্টে তারা হতে পারবেন না। গভর্নমেন্টের যারা তাদের ক্ষেত্রে হতে হবে বিজনেস ল, হ্যাঁ, কমার্স, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো থেকে যারা ডিগ্রি আছে, এবং যারা 5th গ্রেডের এবং এন্ড অ্যাবাভ যারা, তারা এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন। এবং সব ক্ষেত্রে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যারা, তারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন। চার্টার্ড সেক্রেটারি যারা, তারা হতে পারবেন, হ্যাঁ। এবং প্রত্যেক ক্ষেত্রে বলা আছে তার মিনিমাম 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। উপরে যে বিএড যতগুলো এখানে 5টা বলা আছে, 5টা যে কোয়ালিফিকেশন, সেই 5টার জন্যই আপনার 10 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর বলা আছে যে স্পেশাল কেসের ক্ষেত্রে সেটা পারমিশন নিয়ে যদি স্পেশাল কেস ভিত্তি করে। তারপর ডুয়েলিটি, বোর্ড অফ ডিরেক্টরস, হ্যাঁ, এগুলা কি আমরা এগুলা গত ক্লাসে আমরা আলোচনা করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছেন না? সবাইকে দেখতে পাচ্ছেন না? স্যার আনমিউট করা যাচ্ছে না, আর আপনার স্যার স্ক্রিন শেয়ার করেন নাই তো, এটা আপনার বলাও যাচ্ছিল না। আমরা আপনি তো আমাদেরকে মিউট করে রেখেছেন, হ্যাঁ, এজন্য মনে হয় আমাদেরকে একজন ফোন দিছে। আচ্ছা, এখন কি আপনি দেখতেছেন স্ক্রিন স্যার ফাইলটা, ওই ফাইলটা দেখা যাচ্ছে না স্যার। ফাইল দেখা যাচ্ছে না। ও, ফাইল দেখা যাচ্ছে না? না স্যার, এতক্ষণ আমরা যেটা কিছু থেকে পড়াচ্ছেন স্যার, সেখান থেকে আমরা কিছুই দেখিনি স্যার। স্ক্রিন শেয়ারটা হচ্ছে না স্যার। এগুলো হচ্ছে স্যার অনলাইন ক্লাসের বিড়ম্বনা স্যার। হ্যাঁ, কিছু প্রবলেম থাকবেই, কিন্তু দেখাচ্ছে যে স্ক্রিন দেখাচ্ছে। স্যার আপনার ওই লেকচার, আপনারা কিন্তু আপনাদের শীট দেখতে পারেন, যার শীট দেখতে পারেন। লেকচার আইটেমটা এখন আসতেছে না স্যার। আসতেছে না? জি স্যার, এখন এসেছে স্যার। এখন আসছে স্যার। ভাই শীট তো প্রিন্ট দিয়ে হাতে নিয়ে এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, এখন যেখান থেকে পড়াচ্ছেন সেটা বুঝতে পারছি। আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আমার শেয়ারে আমি দেখতেছি, কিন্তু এখন কেন হয়তো হলো না। জি স্যার, এখন দেখা যাচ্ছে যে কোয়ালিফিকেশন। জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা একজন বলেন, গত ক্লাসে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের নাম্বার অফ বোর্ডের মেম্বার কতজন হবেন, একজন বলেন তো? সর্বনিম্ন 5 জন, সর্বোচ্চ 20 জন স্যার। Not less than 5 and more less than 20. More than 20. Okay, thank you. Independent directorদের ক্ষেত্রে বলেন 1/5 কি? 5th of total director. 5th of total director, right. তারপর আমরা বলছি, আমি একটু আগে আমরা যে কথাগুলো বললাম সেটা হচ্ছে এখানকার এটা বক্স ট্রিকিং অ্যাপ্রোচ, মনে আছে? রোল বেস অ্যাপ্রোচ, বক্স ট্রিকিং অ্যাপ্রোচ। প্রিন্সিপাল বেস অ্যাপ্রোচ, রুল বেস অ্যাপ্রোচ আমরা গত এর আগের চ্যাপ্টারে আমরা পড়াইছি। রুল বেস অ্যাপ্রোচ, হ্যাঁ। এই যে বক্স ট্রিকিং অ্যাপ্রোচ, এটা একটা বক্স ট্রিকিং, কর্পোরেট গভর্নেন্স কোড অনেকটাই বক্স ট্রিকিং অ্যাপ্রোচ।
এখানে দেখেন, এখানে আপনার এই পয়েন্ট দেওয়া আছে, সেকশন 1 সাবসেকশন 2, 1 এর সাবসেকশন 2, 2 এর পরে 2 এর এ বি, বি এর নিচে আবার 1 2 এভাবে, হ্যাঁ, সাব টু সাব হেড দেওয়া আছে, এবং সেটা আমরা একটা বক্স দেখবো, নিচে দেখবো আমরা, ঠিক আছে? সেই বক্সগুলো ঠিক মারতে হয় যে আপনার অর্গানাইজেশন এগুলো কমপ্লায়েন্স করছে কি করে নাই। কোনো পয়েন্ট যদি না করে থাকে তাহলে কেন করে নাই সেই কারণ ব্যাখ্যা দিতে হয়, ঠিক আছে? তাহলে এইখানে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট একটু 1 বললাম। শেয়ার, নাম্বার অফ শেয়ার হোল্ডিং এর ক্ষেত্রে কি হবে? Number of shareholding of independent director? Less than 1%, sir. Less than 1% share. Less than 1% share on the total paid up share. Paid up dividend. Okay, paid up share or paid up dividend. Yes, sir. And qualification of independent director? স্যার এখনো পুরোটা শেষ করতে পারিনি, কোয়ালিফিকেশন অফ কেন আমি কোয়ালিফিকেশন পড়াইছি তো, আগেই পড়াইছি। স্যার বিজনেস লেটার হবে, কর্পোরেট লেটার, তারপরে ফর্মাল গভর্নমেন্ট অফিশিয়াল, দেন আছে ইউনিভার্সিটি টিচার, হ্যাঁ বুঝছি, হ্যাঁ প্রফেশনাল। বিজনেস লিডার আর কর্পোরেট লিডার মধ্যে পার্থক্য কি, বেসিক ডিফারেন্স কি? স্যার বিজনেস লেটার উদ্যোক্তা স্যার, হ্যাঁ, আর কর্পোরেট লেটার হচ্ছে এমপ্লয়ি। রাইট। Yes, Chief Executive Officer, sir. ওকে রাইট। বিজনেস লিডার হচ্ছে এন্টারপ্রেনিউর, প্রমোটার, ডিরেক্টর, ওনার, দে আর কল বিজনেস লিডার। আর কর্পোরেট লিডার হচ্ছে স্যালারিড পারসন, এক্সিকিউটিভ। Executive Officer, আমরা হ্যাঁ, যে ঠিক আছে, এক্সিকিউটিভ আর অফিসার বললেই আমরা বলবো, অথবা স্যালারিড পারসন বলতে পারি, তারা হচ্ছে কর্পোরেট লিডার। আমরা ফর্মাল অফিসিয়ালের ক্ষেত্রে আমরা বলছিলাম কত নম্বর গ্রেড? নট বিলো 5th grade, not below 5th grade, sir. হ্যাঁ, And they should be the student or হ্যাঁ, এডুকেশনাল common ব্যাকগ্রাউন্ড, they should be ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, ঠিক আছে, অনার্স, মিনিমাম অনার্স আর ব্যাচেলর যেটা বলি, হ্যাঁ, ডিগ্রি ইন ইকোনমিক্স, কমার্স, বিজনেস এন্ড ল। শুধু আপনার এই এমপ্লয়েড ইয়ার গভর্নমেন্ট অফিসারের ক্ষেত্রে নয়, ইউনিভার্সিটি টিচার, হ্যাঁ, এর ক্ষেত্রেও ঠিক একই সেম ডিগ্রি থাকতে হবে, এবং বলা আছে তাদের 10 বছর এক্সপেরিয়েন্স হতে হবে। হ্যাঁ, ডুয়ালিটি আমরা আলোচনা করছি গত ক্লাসে। স্যার ডিরেক্টরের ক্ষেত্রে স্যার প্রফেশনাল ডিগ্রি যাদের আছে তাদের কোনো প্রায়োরিটি আছে? না, ডিরেক্টরের ক্ষেত্রে ডিরেক্টর ওনার, প্রমোটার, সে নিজে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে স্যার, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে ওখানে তো বলা আছে স্যার যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের হইতে পারে। এই পাঁচটাই প্রায়োরিটি। এর ভিতরে আপনি হয়তো বলতে পারেন যে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে দিবে, কেন দিবে? কারণ হলো যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরে আমরা পরবর্তীতে আমরা দেখবো, অডিট কমিটির চেয়ারম্যান করতে হলে কি করতে হবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরে করতে হবে, এবং সেখানে বলা আছে কি থাকতে হবে? ফাইন্যান্সিয়াল লিটারেট একজন থাকতেই হবে, বিশেষ করে অ্যাকাউন্টিং দেয়া অথবা ম্যানেজমেন্ট। কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টও ইয়া হইতে পারবে স্যার। ডেফিনেটলি সেটাই তো বলা আছে এখানে, 5 নম্বরে বলা আছে। হ্যাঁ, আর শুধু থাকতে পারবে তা না, বর্তমানে মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ম্যাক্সিমামই কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে আমাদের একটা সুযোগ আছে স্যার অর্গানাইজেশনে, ম্যাক্সিমাম আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। স্যার একজন ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কোম্পানি থেকে কি কি ফ্যাসিলিটিস ভোগ করে স্যার? আছে এটারই পিছনের দিকে আছে, পরে আমরা দেখব। তারপর আমরা বলছি এইগুলো আমরা আলোচনা করছি। ডুয়ালিটি পারসন, আপনার এমডি এবং সিইও চেয়ারম্যান সেম পারসন হওয়া যাবে না। এমডি একই সাথে দুইটা পোস্ট হোল্ড করতে পারবে না। ডিরেক্টরদের ডিরেক্টরদের একটা রিপোর্ট দিতে হয় শেয়ার হোল্ডারদের কাছে। এটা আপনারা দেখবেন অ্যানুয়াল রিপোর্টে দেখবেন। আমরা একটা অ্যানুয়াল রিপোর্ট দেখবো, হ্যাঁ, আমরা সর্বশেষ ক্লাস চেষ্টা করবো একটা অ্যানুয়াল রিপোর্ট দেখার জন্য। সেখানে আমরা দেখবো যে এই ডিরেক্টরস রিপোর্ট নামে একটা রিপোর্ট থাকে, এখানে কি কি উল্লেখ থাকে এই কথাগুলো আপনারা পড়ে নেবেন। অর্গানাইজেশনের ফিউচার প্ল্যান কি, অর্গানাইজেশনের বর্তমান পারফরমেন্স কিরকম, সেক্টর ওয়াইজ পারফরমেন্স কি, প্রোডাক্ট ওয়াইজ পারফরমেন্স কি, এই সব কথাবার্তা ডিরেক্টরস রিপোর্টে লেখা থাকে। এবং সর্বশেষ ডিরেক্টরদের পক্ষে চেয়ারম্যান এবং অন্য যে কোনো একজন ডিরেক্টর সাইন করে থাকে। ডিরেক্টরস রিপোর্ট, এখানে অনেক কথা আছে ডিরেক্টরস রিপোর্টে কি কি থাকে। দেন বলা আছে মিটিং অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টর মিটিং কি হবে, হ্যাঁ, কিভাবে হবে সেই কথাটা এখানে বলা আছে। কোড অফ কন্ডাক্ট ফর দ্য চেয়ারম্যান, আদার বোর্ড মেম্বার্স এন্ড সিইও। সিইওর ক্ষেত্রে কোড অফ কন্ডাক্ট কিরকম হবে
গভর্নেন্স অফ বোর্ড অফ ডিরেক্টরস অফ সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানি কি, এটা আমরা পড়ছি। সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টরের কি কি করতে হবে, ঠিক আছে। মিনুটটা কি করতে হবে, আপনার হোল্ডিং কোম্পানির বোর্ড মিটিং এ এটা সাবসিডিয়ারি বোর্ড মিটিং এর মিনুটটা আপনার গোত্র করতে হবে। আবার হোল্ডিং কোম্পানির বোর্ডের যে মিনুট, সেই মিনুটস উল্লেখ করতে হবে দে আর গোত্র দা মিনুটস অফ দা সাবসিডিয়ারি কোম্পানি। এই কথাগুলো লেখা থাকতে হবে। হ্যাঁ, অডিট কমিটি হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির অডিট আপনার ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট গুলা তারা কি করবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলা দেখবে। দেন আমরা বলছি ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ, এবং যে টপ পজিশন গুলা সেগুলা কারা হবেন এবং কারা নিয়োগ দিবেন সে কথাগুলো এখানে বলা আছে। আমরা গত ক্লাসে এগুলো আলোচনা করছি। কয়টা পোস্ট আপনার বোর্ড অ্যাপয়েন্টমেন্ট করবেন বলেন, একজন বলেন তো কি কি কাদেরকে বোর্ড অ্যাপয়েন্ট করবেন, বোর্ড শ্যাল অ্যাপয়েন্ট। স্যার 5 জন, এমডি, সিইও, সিএফও, এইচআরএসসি এন্ড সিএস, ইন্টারনাল অডিট হেড অফ মানে হেড অফ ডিপার্টমেন্ট এন্ড সিএস। এবং এই পোস্টগুলো কি হতে হবে, ফিল বাই ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। এই 5 পোস্ট উইল বি ফিল বাই ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। আপনার একজন দুইটা দায়িত্ব পালন করতে পারবে না। তারপর হ্যাঁ, একই সাথে দুইটা কোম্পানির সেম সময়ে এই 5টা পোস্ট হোল্ড কেউই মানে ডাবল পোস্ট হোল্ড করতে পারবে না। তারপর এখানে বোর্ড ক্লিয়ারলি ডিফাইন করে দিবে কার কি রেসপন্সিবিলিটি। কেউ যদি কাউকে যদি আপনার ডিজিমিনেট করতে হয় তাহলে সে দায়িত্ব এটা হচ্ছে ক্ষমতা হচ্ছে বোর্ডের, এবং সে বোর্ড শুড বি ডিজিমিনেট দ্য ইনফরমেশন টু দ্য কমিশন অ্যান্ড স্টক এক্সচেঞ্জ। দেন হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে বোর্ড মিটিং অ্যাটেন্ড করার যে রিকোয়ারমেন্ট গুলো কি কি, এই যে 5 জন, এই 4 জন বা 5 জন আমরা যা বলি তারা কি করতে হবে, বোর্ড মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। তারপর ডিউটি গুলা কি কি আছে, হ্যাঁ, বোর্ড মিটিং অ্যাটেন্ড করবে, কিন্তু তার যদি পার্সোনাল ম্যাটার থাকে তাহলে সেখানে করবে না। তাদের ডিউটি কি, তাদের ডিউটি গুলো এখানে আবার দেওয়া আছে। এমডি আর সিএফও মিলে একটা আপনার ওই যে ডিরেক্টরস রিপোর্ট বলি আমরা, অ্যানুয়াল রিপোর্ট, সেখানে একটা কি করতে হয়, তারা সার্টিফাই করতে হয় যে আমরা তারা সঠিকভাবে কাজ করছে, সেখানে কোনো ম্যাটেরিয়াল আনফিল স্টেটমেন্ট নাই, হ্যাঁ, এবং কোনো অমিট করা হয় নাই, তারা কোনো ভাইলেশন করে নাই, এই কথাগুলো বলতে হয়। বোর্ড অফ ডিরেক্টরস এর কমিটি, অডিট কমিটি, নমিনেশন রিমুনারেশন কমিটি। অডিট কমিটির রেসপন্সিবিলিটি কি, ঠিক আছে। কনস্টিটিউশন অডিট কমিটি কিভাবে থাকবে, অ্যাটলিস্ট 3 জন মেম্বার নিয়ে অডিট কমিটি হবে, এবং অডিট কমিটিগুলো অ্যাপয়েন্টমেন্ট করবে বোর্ড। এর মধ্যে থেকে হ্যাঁ, নন এক্সিকিউটিভ ডিরেক্টরদের কাছ থেকে দিয়ে করতে হবে। এক্সিকিউটিভ আর নন এক্সিকিউটিভ ডিরেক্টরের মধ্যে পার্থক্য কি, আমরা এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ হতে স্যার স্যালারিড না, এক্সিকিউটিভ ডিউটি হতে স্যালারিড। অনলি ম্যানেজিং ডিরেক্টর, আমরা ম্যানেজিং ডিরেক্টর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আমরা জানি, ঠিক আছে। তারপর আমরা বলছি যে এখানে কনস্টিটিউশনের পরে আমরা এগুলা বললাম, পিরিয়ডগুলা এখানে বলা আছে। কোম্পানি সেক্রেটারি হিসেবে থাকবে, ফোরাম কিভাবে, ইন্ডিভিজুয়াল ডিরেক্টর ছাড়া ফোরাম পূর্ণ হবে না, চেয়ারপারসন অফ দ্য অডিট কমিটি চেয়ারপারসন কিভাবে হবে, এই কথাগুলো আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছি। হ্যাঁ, একজন মেম্বারকে চেয়ারম্যান নিযুক্ত করতে হবে, চেয়ারম্যানের অ্যাবসেন্সে অন্য একজনকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে চেয়ারম্যান হিসাবে। সেই ক্ষেত্রে হয়তো বা অডিট কমিটি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যে থাকতে হবে, সেই কন্ডিশন হয়তো না, মানে ফিল আপ না করলেও ফর্ম পূর্ণ হবে। এই যদি চেয়ারম্যান অনুপস্থিত থাকে, চেয়ারম্যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যদি সে অনুপস্থিত থাকে, আবার সেই ক্ষেত্রে যদি একজন চেয়ারম্যান নিয়োগ করা হয়। কারণ তারপর হচ্ছে চেয়ারপারসন অফ দ্য অডিট কমিটি, চেয়ারপারসন এজিএম উপস্থিত থাকবে। তারপর অডিট কমিটির মিটিং কিভাবে হবে, ঠিক আছে। এই পর্যন্ত আমরা, এর আগ পর্যন্ত আমরা আলোচনা করছি, এখান থেকে আমরা নতুন করে আলোচনা করছি, ঠিক আছে। সবাই ক্লিয়ার? স্যার মাগরিবের আজান হয়েছে স্যার। পিছনের গুলা কি কারো কোনো প্রবলেম আছে? না স্যার, আমরা নামাজে বিরতি দিব, সমস্যা নেই, 5 মিনিট পরে পড়ি, আজানটা শেষ হোক। আজান হয়ে গেছে, বাসায় করবো। হ্যাঁ, আজান হয়ে গেছে, হচ্ছে আজান দিচ্ছি স্যার, আজান চলছে স্যার, 5 মিনিট পরে পড়ি। এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, আমরা রিভিউ করলাম প্রিভিয়াস যে 2টা লেকচার আমরা বলছি, সেই লেকচারগুলো আসলে রিভিউ হলো এতক্ষণ পর্যন্ত। জি স্যার। এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, কোনো প্রবলেম নাই স্যার। আমরা সামনের দিকে আগামো তাহলে। রুল অফ অডিট কমিটি, ঠিক আছে। তাহলে অডিট কমিটি আমরা কনস্টিটিউশন পর্যন্ত আমরা পড়ছি। তারপর অডিট কমিটির মিটিং কি রকম হবে। দি অডিট কমিটি শ্যাল কন্টেইন অ্যাট লিস্ট ইজ 4 মিটিং। ইয়ারে প্রতি বছর কমপক্ষে 4টা মিটিং হতে, তার বেশি হতে পারে, কম না। তারপর ফোরাম কিভাবে অডিট কমিটি হবে,
either 2 members or 2/3 of the members of the audit committee. Audit committee, হ্যাঁ, আপনার 2 জন মেম্বার থাকতে হবে, অথবা যেই মেম্বার যতজন থাকবে তার চেয়ে তার 3 ভাগের 2 মানে 2 ভাগ থাকতে হবে মিনিমাম। হ্যাঁ, এর ভিতরে যেটা হায়ার। কিন্তু এই সেক্ষেত্রে অবশ্যই কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কিন্তু অবশ্যই থাকতে হবে। রোল অফ অডিট কমিটি, অডিট কমিটির কাজ কি রোল? অডিট কমিটি শ্যাল oversee the financial reporting process. Audit committee financial reporting process oversee করবে। Monitor choice of accounting policies and principle, monitor internal audit compliance, হ্যাঁ, এই কাজগুলা অডিট কমিটির কাজ। Oversee hiring and performance of external auditor, hold meeting with external statutory auditor, এগুলা অডিট কমিটি। অডিট কমিটি মিন্স হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরদের অডিট কমিটি। ঠিক আছে, আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশন থাকি আমরা দেখবো প্রতিটা অর্গানাইজেশনের 2টা মানে কমিটি থাকে, একটা বোর্ডের অডিট কমিটি থাকে, আবার এক্সিকিউটিভ অনেক অডিট কমিটি থাকতে পারে, সেগুলো কিন্তু রিকমেন্ড না। এখানকার যে আপনার কর্পোরেট গভর্নেন্স রিকমেন্ড হচ্ছে অডিট কমিটি হচ্ছে বোর্ড অডিট কমিটি। Review the education of internal audit function, review the management discussion, analysis before disclosing in the annual report. হ্যাঁ, এই কাজগুলো সবগুলো অডিট কমিটির কাজ। তারপর বলা আছে দেখেন অডিট কমিটি রিপোর্টিং অফ দ্য অডিট কমিটি। অডিট কমিটি কোথায় কোথায় রিপোর্ট করবে? রিপোর্টিং টু দ্য বোর্ড অফ ডিরেক্টর। অডিট কমিটি বোর্ড অফ ডিরেক্টর আমরা যখন কনস্টিটিউশন বলছি সেখানে বলা আছে অডিট কমিটি, হ্যাঁ, বোর্ড অফ ডিরেক্টরদের কাছে কি করবে? রেসপন্সিবল হবে। তাহলে বোর্ড অফ ডিরেক্টরদের কাছে অবশ্যই সে তার রেসপন্সিবল মানে ডিরেক্টরদের কাছে কি করতে হবে? রিপোর্টিং করতে হবে। দেন বলা আছে অডিট কমিটি, তাহলে বোর্ড অফ ডিরেক্টররা কি রিপোর্ট করবে? অডিট কমিটি shall report on its activities on the board. Audit committee shall immediately report to the board on the following findings: report on conflict of interest, suspect, এই কথাগুলো এখানে আমরা অডিট কমিটি রিপোর্ট। দেন বলা আছে রিপোর্টিং টু দ্য অথরিটি। অডিট কমিটি রিপোর্ট করবে কিসের উপর? অথরিটির কাছে। একটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর আর একটা হচ্ছে অথরিটি। অথরিটি কি? অথরিটি বলতে এখানে বোঝাচ্ছে তারা কমিশন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। Audit committee has reported to the board about anything which is the material impact of the financial condition and results of operation, has discussed with the board and management. That mere rectification is necessary if the audit committee finds that such restriction has been unreasonably ignored. Audit committee যখন রিপোর্ট করবে বোর্ডের কাছে, আর বোর্ড এবং ম্যানেজমেন্টকে যখন জানাবে, আর সেগুলো যদি তারা আনরিজনেবলি ইগনোর করে, সেগুলো যদি তারা না মানে বারবার জানার পরেও, then audit committee shall report such findings to the commission. তাহলে audit committee commissionকে রিপোর্ট করবে। Upon reporting of such matters to the board of 3 months, 3 times the completion of period of 6 months from the date of first reporting to the board, whichever is earlier. অর্থাৎ বোর্ডকে জানানোর পরে যদি 6 মাস অথবা 3টা এরকম 3 টাইমস 3 বার জানানোর পরে অথবা 6 মাস হয়ে যায়, তাহলে তারপরেও যদি বোর্ড কোনো এটাতে অ্যাকশন না নেয় অথবা কাজ না করে, তাহলে তারা কমিশনকে জানাবে। তাহলে 2টা, একটা হচ্ছে রিপোর্টিং টু অডিট কমিটি, রিপোর্টিং টু দ্য বোর্ড অফ ডিরেক্টর, আর রিপোর্টিং টু দ্য অথরিটি। দেন রিপোর্টিং টু দ্য শেয়ার হোল্ডার্স এন্ড জেনারেল ইনভেস্টর। অডিটররা আপনার অডিট কমিটি কি করবে? জেনারেল শেয়ার হোল্ডার এবং জেনারেল ইনভেস্টরদের কাছেও রিপোর্ট করে, সেটা এনএল রিপোর্টে, হ্যাঁ, অডিট কমিটির একটা রিপোর্ট থাকে। এই হচ্ছে ন্যাশনাল নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি। আমরা এখন নামাজ পড়বো, নামাজের বিরতির পর আমরা আবার শুরু করবো। তাহলে নামাজের জন্য আমরা 5 মিনিট কি 6 মিনিট লাগতে পারে। ঠিক আছে, সবাই নামাজের বিরতি 10 মিনিট দেন স্যার। 10 মিনিট ঠিক আছে, অসুবিধা নেই। 10 মিনিট লাগবে তো কি হবে? জি স্যার, ওযু এবং 5 রাকাত নামাজ 10 মিনিট লাগবে স্যার। ঠিক আছে, হ্যাঁ, সব মিলে 5-7 মিনিট 10 মিনিট। ওকে স্যার, বাই। ওকে।
এখানে কস্ট বেনিফিট আর বিজনেস এথিক্সের যে পয়েন্ট গুলো মেনশন করতে বলছে, এখানে মূলত যে কেস স্টাডি আছে আকিজ জুট মিলসের, এটা মূলত সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা পার্ট স্যার। এখানে হয়তো প্রথম দিকে যদি এই কাজটা করা হয় তাহলে কস্টটা বেশি আসবে, বেনিফিটটা হয়তো মানে শর্ট টার্মে আসবে না, বাট লং টার্মে বেনিফিটটা কি কি আছে? বেনিফিট কিন্তু অনেক বেনিফিট আমরা আলোচনা করছি, কারণ বেনিফিটও তো অনেক আছে স্যার। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যে পার্টগুলো, এটার জন্য লং টার্মের জন্য সোসাইটির প্রতি একটা ওটাও বেনিফিট হবে স্যার। সোসাইটিতে একটা মানে এর আগের চ্যাপ্টারে ইথিক্যাল কনফ্লিক্টে আমরা আলোচনা করছি বেনিফিটগুলো কি কি। অর্গানাইজেশন যদি ইথিক্যালি হয় তখন বেনিফিটগুলো কি কি হয় অর্গানাইজেশন? স্যাটিসফাইড বেসিং। আরেকজন বলেন, কে পারেন বলেন বেনিফিটগুলো কি কি? কস্ট তো এখানে 50 লাখ, এর বেশি তার কষ্ট হবে না। এস্টিমেটেড কস্ট যেটা ধরলাম আমি এটাই ধরলাম। বেনিফিটগুলো কি কি? বলেন, একজন বলেন, ভুল হলে সমস্যা নাই। কেউ বলবেন না? না স্যার, এখানে কি স্টেক হোল্ডারদের যে বেনিফিটটা এটা হাইলাইট হবে নাকি স্যার আরো কোনো? এই স্টেক হোল্ডারদের বেনিফিট, অর্গানাইজেশনের কি বেনিফিট? স্টেক হোল্ডার তো বেনিফিট হবে, কিন্তু সেই বেনিফিটটার কারণে অর্গানাইজেশন কি বেনিফিট পাবে? স্যার অর্গানাইজেশন যে বেনিফিট পাবে তার যে স্যার ইয়েটা হবে যে ইটিপির যে ইফ্লুয়েন্ট গুলো, সেগুলো স্যার ডাইরেক্ট নদীতে যাওয়ার জন্য একটা ব্লক হলো স্যার, ড্রেনেজ একটা সিস্টেম। আর হলো স্যার একটা স্টেক হোল্ডাররা স্যাটিসফাইড থাকবে স্যার। স্যাটিসফাইড অর্গানাইজেশনের কি বেনিফিট? অর্গানাইজেশনের প্রতি লয়ালিটি বেড়ে যাবে, কাস্টমারদের লয়ালিটি বেড়ে যাবে, কাস্টমার সংখ্যা বেড়ে যাবে, সেলস বেড়ে যাবে, কাস্টমার লয়ালিটি হয় তখন সেলস বেড়ে যায়, এমপ্লয়িরা স্যাটিসফাইড হয়ে যাবে, স্যাটিসফ্যাকশন বেড়ে যাবে, এমপ্লয়ি টার্নওভার কমে যাবে। ঠিক আছে, ইনভেস্টররা সেখানে মূল মোটিভেটেড হবে, বেশি বেশি করে শেয়ার কিনতে চাবে এবং তার শেয়ার প্রাইস অটোমেটিক্যালি বাড়তে থাকবে। একটা অর্গানাইজেশন যখন ইথিক্যালি হয়, অর্গানাইজেশন যখন এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়, তখন এর প্রতি এই বেনিফিটগুলো নিয়ে আসা যায়। বেনিফিটগুলো কি কি? কাস্টমাররা রয়্যালটি বেড়ে যায়, ইনভেস্টররা সেখানে আরো মোর আপনার ইনভেস্ট করতে সেখানে আরো বেশি আপনার স্বতঃস্ফূর্তভাবে আসে। আর এমপ্লয়িরাও সেখানে কি করতে, কাজ করতে মজা পায়, আনন্দ পায়। হ্যাঁ, আমি একটা ভালো একটা অর্গানাইজেশন আছি, ভালো একটা ইথিক্যালি অর্গানাইজেশন আছি, দিস ইজ দ্য মেন্টাল স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড। আমার পার্সোনালি এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, এবং সেই স্যাটিসফ্যাকশনের কারণে এমপ্লয়িরা টার্ন ওভার করে না। তাহলে অর্গানাইজেশন অনেক বেনিফিট, শুধু একসাথে বেনিফিট না। ঠিক আছে, তাহলে এই হলো কস্ট। একটা আমি দেখলাম স্যার, এটা কি সিএসআর এর মধ্যে পড়বে? হ্যাঁ স্যার, এই কাজটা কি সিএসআর এর মধ্যে পড়বে? সিএসআর এর পড়লো, অসুবিধা কি? সিএসআর আমরা দিলাম, আর সিএসআর এর তো অবশ্যই সিএসআর, যেহেতু এটা আপনাকে লিগেলি যদি আপনার বাইন্ডিং না, লিগেলি যখন প্রেসার বাদ দিয়ে আপনি যে কাজ করবেন
আপনি যখন সেটা যখন ইকোনমিক্যালি অথবা আপনি এনভায়রনমেন্টালি যখন বেনিফিটেড হবেন, দোজ আর ইনক্লুডেড ইন সিএসআর। Recent development of corporate governance in Bangladesh, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে কর্পোরেট গভর্নেন্সটা কিভাবে ডেভেলপ হয়েছে রিসেন্টলি স্যার? মূলত রিসেন্টলি লাস্ট হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কোড, সর্বশেষ হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কোড, এর আগে ছিল কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর কোন কোশ্চেন থাকলে বলেন। স্যার পড়ার বাইরে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যারা শুধু ইথিক্স এক্সামটা দিব, দেন পরবর্তী লেভেলে অপারেশন লেভেলে গেলে ওখানে তো অনেকগুলো সাবজেক্ট, তো এখন চাইলে ওখান থেকে একটা সাবজেক্ট স্টাডি করার জন্য বা কোনটা আমরা নিজে থেকে পড়তে পারবো, কোন রাইটারে আপনি তো অপারেশন লেভেলে তো আপনি ইচ্ছা করলে ভর্তি দিতে পারেন, আপনি অপারেশনের ক্লাসও করতে পারবেন, সব পারবেন। অপারেশন লেভেলে এবং ডিফেন্সের একসাথে দিতে করা যায়। এখন দুই একটা বই কিনতে চাচ্ছি, তখন কিভাবে করবো স্যার? যে এখানে এখন পড়ে রাখলে তখন আমার যেহেতু একই সময়ে 5টা আপনি ভর্তি হন নাই, সেহেতু আপনার সময় কম, আপনি কিছু শেষ করেন, আপনি নতুন করে আর বই এখান থেকে কেনার দরকার নেই। চাইলে হয়তো আপনি ভর্তি হতে পারেন, ভর্তি হয়ে গেলে আপনি ওখানে ক্লাস করলে তখন আপনি ওই স্যার ইন্ডিভিজুয়ালি স্যারই আপনার এটা আসলে আপনাকে গাইডেন্স দিবে, আমি দিলে ওটা ঠিক হবে না। থ্যাংক ইউ স্যার। Critically discuss the corporate governance notification, মানে critically discuss মানে কি স্যার? ক্রিটিক্যালি মানে হচ্ছে আপনি এটাকে ইভালুয়েট করা। ক্রিটিক্যালি বললেই আপনি এটাকে ইভালুয়েট করতে হবে যে এই যে কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশন, এখানে কি বেনিফিট হয়েছে এবং এটার কোনো কি কি লুপহোল আছে কিনা। যদি লুপহোল থাকে তাহলে বলবেন, অথবা মেনলি আসলে যেহেতু নতুন নতুন জিনিস আসছে, সে নতুনত্ব ভালো জিনিস নিয়ে আসছে, আপনি পজিটিভলি আলোচনা করতে পারেন। ঠিক আছে? যে কোনো জিনিস যখন ক্রিটিক্যালি বলবে তখন এটা পজিটিভ নেগেটিভ দুইটাই বলবেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আর ওই যে কর্পোরেট গভর্নেন্স কোড রুল বেসড নাকি প্রিন্সিপাল ভ্যালু রুল বেসড না? হ্যাঁ বলেন। আমি বুঝতে পারছি আপনার কোশ্চেন। কর্পোরেট গভর্নেন্স কোড এটা কি রুল বেস অর প্রিন্সিপাল বেস, তাই তো? আমরা বলছি একটু আগে, কিন্তু আমি বলছি বক্স টিকিং অ্যাপ্রোচ আর রুল বেস অ্যাপ্রোচ। তাহলে কর্পোরেট গভর্নেন্স কোডটা হচ্ছে, আমরা যেহেতু বক্স এখানে কমপ্লায়েন্স করতে হয়, সেহেতু আমরা বলবো এটা হচ্ছে রুল বেস অ্যাপ্রোচ আর বক্স টিকিং অ্যাপ্রোচ। এটা আরেকটা হচ্ছে বক্স টিকিং অ্যাপ্রোচ। আর এর সাথে সাথে যদি আপনি কর্পোরেট গভর্নেন্স শুধু কমপ্লায়েন্সেই স্যাটিসফাইড হতে হয় না, সেখান থেকে আপনি আরো কি করতে হয়, মন থেকে আপনি যার যার প্রতিষ্ঠান থেকে যার যার কাজটা কমপ্লিশন করতে হয়, যথাযথভাবে কাজ করতে হয়, এবং সেটাকে আপনার এই গাইডলাইনের বাইরেও, কোডের বাইরেও নিজে থেকেও আপনার সেটা ইমপ্লিমেন্টেশন যদি করতে হয়, তাহলেই কর্পোরেট গভর্নেন্স যথাযথ হবে। দেন দিস ইজ কল্ড, দেন দিস উইল বি প্রিন্সিপাল বেস অ্যাপ্রোচ। So we said that corporate governance code is both mixture of rule based and principle based. Yeah, এভাবে বলবেন। আর কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার এখানে একটা ইয়ার কোশ্চেন হ্যাঁ, ডিসকাস এনি টু কোড আর কি এরকম একটা কোশ্চেন আছে, তাহলে কোন দুইটা আমরা আলোচনা করলে ভালো হবে স্যার? ওখানে মানে কোডগুলো তো আবার অনেক, মানে কিছু কিছু কোড আছে অনেক লেন্দি আর কি, পরীক্ষায় তো আমরা টাইম যদি শর্টেজ থাকে সেক্ষেত্রে একটু স্যার যদি বলতেন। কোন জায়গায় আছে কোশ্চেন? দুইটা কোড আলোচনা করতে বলছে, যে কোন একটা ইয়ার কোশ্চেন আছে এখানে, যে ডিসকাস এনি টু কোড, মানে টু অফ দেম। ডিসকাস টু না, এটা হচ্ছে কোশ্চেন হচ্ছে আপনার ডেসক্রাইব এনি টু অফ দোস কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনেকগুলো গাইডলাইন দিয়েছে। জি স্যার। সেই গাইডলাইন গুলার মধ্য থেকে যে কোনো দুইটা আপনি ডিসকাস করতেন। ঠিক আছে? দুইটা কোড না, ইয়া না, এখানে দুইটা প্রভিশন না, সেই দুইটা গাইডলাইন হচ্ছে মেইন দুইটা গাইডলাইন হচ্ছে, একটু আগে আমরা বলছি কর্পোরেট গভর্নেন্স কোড আর কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশন, দুইটা জিনিস। লাস্ট যেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কোড, এর আগে ছিল নোটিফিকেশন। এই দুইটা যুগান্তকারী কাজ করছে তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এর জন্য মোটামুটি কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে অনেকগুলাই শেপ আকারে শেপটা চেঞ্জ হচ্ছে।
ঠিক আছে, দিস টু উইল বি ডিসকাস হিয়ার। আমরা কোনটা লাগবো স্যার? দুইটাই, কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশন, কর্পোরেট গভর্নেন্স সিকিউরিটি, কর্পোরেট গভর্নেন্স কোড। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার প্রশ্ন আসছে স্যার, এটা বললো যে এক্সপ্লেইন দ্য ইমপ্যাক্ট অফ কর্পোরেট গভর্নেন্স অন ডিরেক্টরস পাওয়ার এন্ড ডিউটিস। এটা যদি বলেন। ডিরেক্টরস পাওয়ার এন্ড ডিউটি কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে ডাইরেক্টলি বলাই আছে ডিরেক্টরসরা কি করতে পারবে। কর্পোরেট গভর্নেন্সের যে আমরা যেটা করছি সেই সিকিউরিটি এক্সচেঞ্জ কর্পোরেট ডিরেক্টরদের পাওয়ার কি, রোলস কি, রেসপন্সিবিলিটি কি, ডিরেক্টররা কি কি কাজ করবে। ডিরেক্টররা যে আপনার এই আপনার ডে টু ডে অপারেশন করবে না, তারা যে এইগুলা আমরা বলছি যে তারা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি ফর্মুলেশন করবে, তারা টপ ম্যানেজমেন্টকে হায়ার করবে, ডে টু ডে অপারেশন করবে না, তারা মনিটরিং করবে। এগুলো হচ্ছে ডিরেক্টরস রুলস এন্ড রুলস, ডিরেক্টরদের পাওয়ার এবং তাদের হচ্ছে রোল। ঠিক আছে, এগুলো আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর যে কর্পোরেট গভর্নেন্স কোডে আমরা পাবো। নেক্সট আর কোনো কোশ্চেন আছে? এটা কোন ছিল স্যার এই পড়ালেখার বাইরে আর কি? বলেন। স্যার আমরা যদি সিএমএ শেষ করি তাহলে কি আমাদের কোনো কোম্পানি থেকে কি জব অফার করে, নাকি স্যার নিজের যোগ্যতায় সার্কুলার অনুযায়ী আবেদন করে সব কোয়ালিটি মেনটেন করে জবে জয়েন করতে হয়? সবকিছুই কোনো রিয়ালিস্টিক না। আপনার জন্য হয়তো বা এরকম অফার আসতেও পারে, আবার নাও আসতে পারে। ঠিক আছে, আবার আপনার ওই জব আবেদন করে কম্পিটিশন করেও হইতে হয়, এটা বলা যাবে না। কারণ হলো সবকিছু হচ্ছে কি আপনার ডিমান্ড সাপ্লাই, একটা আপনার যে ইকোনমিক্সের যে ডিমান্ড সাপ্লাই অনুযায়ী চলবে, প্লাস হচ্ছে আপনার যোগ্যতা এবং আপনি কি চান সেটারও ফ্যাক্টর আছে। আপনাকে অফার করে অনেক অর্গানাইজেশন অফার করতেছে, কিন্তু আপনি তো যাবেন না, অফার যে রেটে আপনি যাবেন না। ঠিক আছে, সুতরাং আবার যে রেটে আপনি চাচ্ছেন সেই রেটে তো আপনি 500 চাচ্ছেন, মানে লোক চাচ্ছে, সুতরাং সেটা তো করে যেতে হবে। আমাদের কি স্যার দেশের বাইরে কোনো জব অপরচুনিটি আছে এই পড়াশোনার পরে? সেই ক্ষেত্রে হয়তো বা আমরা যেটা করতে হয় যে অন্যান্য ডিগ্রিগুলো আছে যে বাইরের যে দেশে, তাদের আমাদের এই ডিগ্রির সাথে তারা ওয়েবার দেয়, তারা 200-300 নাম্বার পাস করে ওই ডিগ্রিগুলো নিয়ে নিতে হবে। সেখানে কি আবার একটু পড়াশোনা করতে হয়? করলে ভালো হয়, কারণ আপনি লোকাল ল বলতে কথা আছে, লোকালের ডিগ্রির সাথে তো আপনি কমপ্লিট করা তো কঠিন কাজ। ঠিক আছে, সেখানকার ইনস্টিটিউট যেহেতু মেম্বারশিপ, এই আমাদের প্রফেশনাল সিস্টেমটা কিন্তু মেম্বার, সুতরাং আপনি এখানকার মেম্বার, এরকম 10টা যদি সি এর মেম্বার হন তাহলে তো সমস্যা নাই, সিএস এর মেম্বার হন তাহলে তো আরো ভালো। ঠিক আছে, একসাথে আপনি 10টা মেম্বার, তাহলে আপনার ইয়ে তো আরো হাই হবে, এটাই স্বাভাবিক। ইন্টারন্যাশনাল রিকগনাইজ সবগুলো আছে। জি স্যার। ঠিক আছে তাহলে, ওকে স্যার, ভালো থাকেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আছেন নাকি কেউ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আছি। হ্যাঁ, আমরা